আজকে জিনের রোমান্টিক ও ইমোশনাল একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি অনেক অনেক ভালো লাগবে সবার। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে দেন। আমি চলে যাচ্ছি গল্পে। আপনারা শুনছেন আধার 48। আমি যখন সেই জিনটাকে দেখি, আমি তো ভয় শেষ। আমি জিনটাকে দেখে চিৎকার দিতে যাব, তখনই তোদের দাদা বললেন, এই এই কি করো, ভয় পেও না। ও আমার বন্ধু জিন। দাদির মুখে পুরনো একটা জিনের ঘটনা শুনছে আমাদের এই গল্পের নায়িকা রূপা। দাদির কথা রূপা বললেন, আচ্ছা দাদি, ওই জিনটা কি আসলেই দাদার বন্ধু ছিল? হ্যাঁ রে, সত্যি। আমি যখন তোর দাদার মুখে কথাটা শুনি, তখন আমি একটু বিশ্বাস করিনি। তোর দাদা তো কবিরাজ ছিলেন, এটা জানিস। আমি ভেবেছিলাম উনি মজা করে বলছে হয়তো, কিন্তু উনি যখন আমাকে বলল, তুমি কি দেখবা আমার বন্ধু জিনকে, তোর দাদার কথায় আমি বললাম হ্যাঁ, আমি দেখতে চাই। আমার কথায় তোর দাদা ওই জিনটাকে ডাকে, আর আমি ওকে প্রথমে দেখেই ভয় পেয়ে যাই। আমি সেই জিনটাকে দেখে চিৎকার দিতে গেলে তোর দাদা আমাকে শান্ত করে বলে, এই এই ভয় পেও না, ও আমার বন্ধু জিন, তুমি যাকে দেখতে পেয়েছিলে। সেই তো, এই বন্ধুটাই আমার, যাকে তুমি দেখতে চেয়েছো, এখন তুমি তাকেই দেখতে পাচ্ছ। তোমার কথাতেই তো। তোর দাদার কথায় আমি একটু সাহস নিয়ে ওই জিনটার সাথে কথা বলি। প্রথম প্রথম একটু ভয় করলেও পরে আমার সাহস হয়, আর আমি প্রায় সময় সেই জিনটার সাথে কথা বলি। দাদির কথা শুনে রূপা বললেন, উনি দেখতে কেমন ছিলেন? অনেক সুন্দর ছিল। তোর দাদা যদি আজ বেঁচে থাকতো, তাহলে উনি আসতো, আর তুই দেখতে পারতি। কিন্তু তোর ভাগ্যে নেই। দাদির কথার জবাবে রূপা বললেন, দাদি শোনো না, তোমাকে একটা কথা বলি। আমি না প্রায় রাতে স্বপ্নে একটা জিনকে দেখি। রূপার কথা শুনে ওর দাদি বললেন, জিনকে দেখিস মানে কি? তুই কিভাবে জানিস ও মানুষ না জিন? ও মানুষ না দাদি, কারণ আমি ওর মুখ কখনো দেখিনি। ওর সাথে কথা বলতে চাইলে ও ও বলেনি। ও ও তখন ও তখন বাতাসে মিশে যায়। এখন তুমি বলো, মানুষ হলে কি এরকম করে বাতাসে মিশে যেতে পারে? রূপার কথায় ওর দাদি মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার নাতিকে মনে হয় কোনো জিন পছন্দ করছে, নইলে ওর স্বপ্নে হাসবে কেন? চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর রাজকুমার তোর কাছে আসবে। দাদির কথার জবাবে রূপা বললেন, আমার লাগবে না কোনো রাজকুমার, আমার যেটা আছে ওটা হলেই হবে। এই ভেবে রূপা ফোন টিপতে লাগলেন। এই দেখে ওর দাদি বললেন, সবসময় ফোনের মধ্যে কি হ্যাঁ? কথাটা বলে ওর দাদি সেখান থেকে চলে গেলেন। এদিকে রূপা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা ও যোগাযোগ করার অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছে না। 1 বছরের রিলেশন রূপার। দুদিন ধরে ওদের মাঝে ঝগড়ার কারণে কথা হয় না। রূপা ওর বয়ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে। এদিকে তখনই রূপার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে ওর বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে কথা বলে, 2-3টা মেয়ের সাথে প্রেম করে। এসব কথা শুনে রূপা অঝরে কাঁদতে থাকে। নিজের ভালোবাসা হারানোর দুঃখে রূপা একটা কঠিন ডিসিশন নিয়ে নেয়। রূপা মারা যাবে। কথা মতো রূপা সেদিন রাতে সবার ঘুমানোর পর একটা দড়ি নিয়ে তারের বাড়ির পাশে এক বাগানের ভিতরে যায়। সেখানে যাওয়ার পর রূপা একটা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস দিবে, এমন সময় রূপার পিছন থেকে একটা সুন্দর ছেলে বলে ওঠে, এই এই কি করো, নামো বলছি। কথাটা বলে ছেলেটা রূপার গলা থেকে দড়িটা খুলে বলে উঠেন, এই কি করছো এসব? আত্মহত্যা করছো কেন? পাগল হয়েছো নাকি? ছেলেটার কথায় রূপা বলেন, ছাড়ুন আমাকে, আমি বাঁচতে চাই না, দয়া করে ছাড়ুন না আমাকে। ওর কথায় সে ছেলেটা বলে, আচ্ছা ছাড়বো, তার আগে বলো তো আত্মহত্যা করতে চাইছো কেন? ছেলেটার কথার জবাবে রূপা সব ঘটনা খুলে বলল। রূপা বলল, ভালোবেসে ধোঁকা খেয়েছি তাই। রূপার কথায় ছেলেটা বলল, আচ্ছা একটা কথা বলো, তোমাদের সম্পর্ক কতদিনের? রূপা বললে, 1 বছরের। আর তোমার বয়স কত? রূপা বলল, আমার বয়স 20 বছর। ওর কথা ছেলেটা বলল, 1 বছরের সম্পর্কের জন্য 20 বছরের সম্পর্ককে নষ্ট করবে? ছেলেটার কথায় রূপা কিছু বুঝতে না পেরে বললেন, মানে কি বলতে চাইছেন আপনি? তখন ছেলেটা বললেন, 1 বছরের সম্পর্কের জন্য নিজের পরিবারের 20 বছরের ভালোবাসা ভুলে গেলে? তুমি যেমন ছেলেটাকে ভালোবাসো, তেমনি তোমার মা বাবা, তোমার পরিবারের লোকজন তোমাকে ভালোবাসে। ওর সামান্য ভালোবাসার জন্য নিজের পরিবারকে ভুলে গেলে? একবার কি ভেবে দেখেছো, তুমি মারা গেলে তোমার পরিবারের লোকজন কতটা কান্না করবে, কতটা ভেঙে পড়বে? ওর কথায় রূপা কিছু না বলে ছেলেটার দিকে তাকিয়ে রইল। তখন ছেলেটা বলল, আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি মারা যাচ্ছিলে কেন, ছেলেটা পেলে না তাই তো? রূপা বলে, হ্যাঁ, ওকে পাইনি বলে মারা যাচ্ছিলাম। ছেলেটা বলে, আচ্ছা, মারা গেলে কি ওকে পাবা? যেমন, এমন যদি হতো মারা গেলে ওকে পাবা, তাহলে সেটা করতা। বোকা মেয়ে, মানুষেরা কোনো পশু বা প্রাণী না যে মারা গেলে তাদের জীবন মাটি হয়ে যাবে। মানুষেরা নিজে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। তখন কি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবা? পারবা না। জীবনটা কারোর জন্য থেমে থাকে না। যাকে হারিয়েছো তার থেকে ভালো কিছু পেয়ে তাকে দেখিয়ে দাও। ছেলেটার এমন কথায় রূপার তার ভুল বুঝতে পারল।
আর ছেলেটাকে বলল, আমি আমার ভুল বুঝতে পারছি, কষ্ট পেয়ে বা মন ভেঙে গেলে কেউ যেন আত্মহত্যা করে না। তখন ছেলেটা বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই বলে রূপাও ছেলেটা সেই বাগান থেকে বাড়ির দিকে যেতে লাগলো। এমন সময় রূপা বলল, আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি তো মারা যাব বলেই ভয়ের উপেক্ষা না করেই বাগানে আসছি। আমার জানা মতে এই বাগানটা ভয়ঙ্কর, এখানে জিনপুরীরা থাকে। আপনি এখানে কি করছেন? রূপার কথায় সেই ছেলেটা বলল, যদি সত্যিটা বলি ভয় পাবে না তো? ভয় কেন পাবো? আপনি বলুন, এই রাতের বেলা আপনি এই বাগানে কেন? রূপার কথায় ছেলেটা বলল, রূপা, আসলে আমি কোনো মানুষ না, আমি একটা জিন। কি? জিন? ও মা গো, আমি শেষ! কথাটা বলে রূপা বেহুশ হয়ে পড়ে গেল। রূপার এমন অবস্থা দেখে সেই জিনটা রূপার হুঁশ ফিরিয়ে বলল, এই উঠো, হঠাৎ করে কি হলো? বেহুশ হলে কেন? ওর কথায় রূপা একটু পিছিয়ে বলল, সত্যি 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 আপনি জিন? হ্যাঁ, আমি জিন, কেন বিশ্বাস হয় না? রূপা বলে, না আমার বিশ্বাস হয় না, আপনি একটু বাতাসে মিশে যান তো গিয়ে, আবার আসুন। রূপার কথায় সেই জিনটা বলল, আচ্ছা তাই করছি, তুমি ভয় পেও না যেন। এই বলে ও বাতাসে মিশে গিয়ে আবার রূপার সামনে আসলো। এই দৃশ্য দেখে রূপা ওর বাড়ির দিকে একটা দৌড় দিল। ওদিকে পেছন থেকে জিনটা বলতে লাগলো, এই রূপা, দাঁড়াও, ভয় পেও না, দাঁড়াও। জিনটার কথায় রূপা কিছু না শুনে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। এমন সময় ওই জিনটা ওর সামনে চলে আসলো। সামনে এসে বলল, দাঁড়াও বলছি। ওর কথায় রূপা দাঁড়ালে জিনটা বলল, দৌড়াচ্ছ কেন? তুমি না বললে ভয় পাবে না? আমি দেখতে ভয়ঙ্কর যে ভয় পাচ্ছ? জিনের কথা শুনে রূপা তোতলাতে তোতলাতে বলল, না মানে, জিন, আজকে জীবনে প্রথম মানে দেখলাম তো, তাই। আপনি আমাকে কিছু করবেন না প্লিজ, আমাকে যেতে দিন। রূপার এমন কথায় সে জিন বলল, তুমি তো অনেক ভীতু, এত ভয় নিয়ে মরতে আসলে কিভাবে? আমি তো সুন্দর রূপে আছি তাই না, তুমি ভয় পেও না। ওর কথায় রূপা বলল, আচ্ছা ভয় পাবো না, আপনি আমাকে কিছু করবেন না যেন। আমার বাবা কিন্তু কবিরাজি জানে, আমাকে কিছু করলে বাবা কিন্তু আপনাকে ছাড়বে না। আচ্ছা, আমার দিকে তাকিয়ে বলো তো, আমাকে কি খারাপ মনে হয়? তোমার কি মনে হয় তোমার ক্ষতি করতে পারি? ক্ষতি করার ইচ্ছে থাকলে অনেক আগে করতে পারতাম। জেনের কথায় রূপা বলেন, হ্যাঁ সেটা ঠিক, আচ্ছা আপনার নাম কি? রূপার কথা জবাবে সে জিন বলল, আমার নাম হোসাইন। সুন্দর নাম আপনার। আরেকটা কথা, আমাকে এখানে গলায় দড়ি দিতে মরতে আসছি যে, আপনি জানলেন কিভাবে? আপনি কি তখন ওখানেই ছিলেন? রূপার কথায় হোসাইন জিন বললেন, তোমার দাদার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, ওনার কাছে অনেক শিক্ষা নিয়েছিলাম আমি। উনি আমাকে বলে রেখেছিল, হোসাইন, আমি মারা যাবার পর আমার পরিবারে কারো কোনো বিপদ হলে আল্লাহর রহমতে তুমি উসিলা হয়ে এসো, আমার পরিবারকে সাহায্য করো। তোমার দাদার কথায় আমি অদৃশ্যভাবে তোমাদের পরিবারের দেখাশোনা করি। আজ তুমি এত বড় একটা পাপ কাজ করতে গিয়েছিলে বলে তোমার সামনে আসলাম, কথা বললাম। তুমি আবার আমার কথা কাউকে বলো না। জিনের কথা শেষ হতে না হতে রূপা বলল, চলে যান এখান থেকে, অদৃশ্য হয়ে যান, দাদি আসছে আমার দিকে। রূপার কথায় হোসাইন জিন বাতাসে মিশে গেল। এদিকে রূপার দাদি রূপার কাছে এসে বলল, রূপা, তুই এখানে কি করিস? তুই জানিস তোকে আমরা রুমে না পেয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি, সবার চিন্তা শেষ। বাবা রাজীব এদিকে আয়, রূপা এদিকে। দাদির কথা রূপা বললেন, দাদি, বাবাকে ডাকছো কেন? আমি এমনি আসছি এদিকে। এদিকে তখনই রূপার মা বাবা লাইট হাতে সেখানে আসলেন। রূপার বাবা এসে রূপার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, রাতের বেলা এদিকে কি? রাত করে ঘর থেকে বাইরে আসছিস কেন? বল, সত্যি করে বল। বাবার এমন রাগান্বিত গলায় রূপা কাঁদতে কাঁদতে বলল, বাবা, এমনি একটু আসছি এদিকে, আমি তো বাড়িতে যাচ্ছি তাই না? এমনি আসছিস? এমনি আসছিস তুই? তুই আমাদের যা বলবি আমাদের তাই বিশ্বাস করতে হবে তাই না? সত্যি করে বল, কারোর সাথে দেখা করতে আসছিস নাকি? কথাটা বলে সামনে আশেপাশে লাইট মেরে দেখলেন রূপার বাবা। কাউকে না দেখে রূপার বাবা বললেন, পালিয়ে গেছে, আমরা আশায় পালিয়ে গেছে তাই না? বাবার কথায় রূপা বললেন, বাবা সত্যি আমি কারোর সাথে দেখা করতে আসিনি, এমনি আসছি। ওর কথায় ওর বাবা আবারও মারতে আসায় রূপার দাদি বললেন, রাজীব, কি করিস? এত বড় মেয়েটাকে কেউ মারে? মারিস না। মায়ের কথায় রূপার বাবা বললেন, তাহলে ওকে সত্যিটা বলতে বলো। মা, ও একটা যুবতী মেয়ে, এখন কিছু করে বসলে সমাজে মুখ দেখাবো কি করে? গভীর রাতে কখনো দেখছো কেউ ঘুরতে বের হয়? এখনো সময় আছে, ওকে বুঝাও। আর আজকে থেকে ওর একা থাকা বন্ধ, আজকে থেকে তোমার সাথে ঘুমাবে ও। এখন চলো, ওকে নিয়ে চলো। এই বলে রূপার বাবা রূপাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাবার পর বিছানায় মন খারাপ করে বসে রইল রূপা। এই দেখে ওর দাদি দরজাটা লাগিয়ে বলল, হ্যাঁ রে রূপা, আমায় সত্যি করে বলতো, তুই ওই বাগানের দিকে গেছিলি কেন? তুই কি কাউকে ভালোবাসিস? তার সাথে কি দেখা করতে গেছিলি?
দাদির কথায় রূপা তো সত্যিটা বলতেও পারে না ও আত্মহত্যা করতে গিয়েছিল। তাই ও বলে, আসলে দাদি, আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না, তাই জানালাটা খুলে বাইরে তাকালেই দেখলাম দূরে সাদা জুব্বা পরা উঁচা লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওর মুখটা ওর মুখটা দেখা যাচ্ছিল না। আমি ওকে দেখতে কৌতূহল নিয়ে বাইরে বের হই আর ওই বাগানের দিকে যাই। তারপর তো তোমরা গেলেই আর আমাকে সেই তখন থেকেই ভুল বুঝেছো। রূপার কথায় ওর দাদি বললেন, ও আচ্ছা এই কথা, তা আগে বলবি না? কেন বললে তো আর মাইর খেতে হতো না। চুপ করো তো দাদি, বললে কি তখন বিশ্বাস করতা? এখন ঘুমাতে দাও, ঘুম পাচ্ছে। রূপার কথায় ওর দাদি আর কিছু না বলেই ঘুমিয়ে গেলেন। এদিকে রূপা চোখ বন্ধ করে ওই হোসাইন জিনের কথা ভাবতে লাগলো। ওর কথায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন দিনের বেলা রূপা বাড়ির আশপাশে দেখলেন সেই জিনটাকে কোথাও দেখা যায় কিনা। কিন্তু না, জিনটাকে রূপা কোথাও দেখতে পারে না। ভাবনায় ভাবনায় সেদিনটা কেটে যায় রূপার। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে দাদির সাথে গল্প করছে রূপা। গল্প করার এক ফাঁকে রূপার দাদি ঘুমিয়ে যায়। দাদিকে ঘুমাতে দেখে রূপা ঘুমাতে যাবে, এমন সময় হোসেন জিন রূপার ঘরে আসে। হোসেনকে দেখে রূপা অবাক হয়ে বলে, আপনি আপনি এখানে কেন? আল্লাহ, কেউ দেখলে আপনাকে মেরে ফেলবে। কালকে বাবা আমাকে থাপ্পড় দিয়েছিল, চলেছেন আপনি, দাদি জেগে যাবে। রূপার কথায় সে জিন বলল, ভয় পেও না, আমি তোমার দাদিকে গভীর ঘুমে ঘুম পাড়িয়েছি। উনি আমাদের কথা কিছুই শুনবে না, জেগেও যাবে না। জিনের কথায় রূপা বললেন, আপনি দিনের বেলা কই ছিলেন জানেন? আমি কেন জানি না, আপনার কথা অনেক ভাবছি। রূপার কথায় হোসেন বলল, আমি দিনের বেলা আসি না, দিনের বেলা আমার রাজ্যে থাকি আমি। আপনার রাজ্য? ইস, আমি যদি আপনার রাজ্যে যেতে পারতাম। আমি শুনেছি জেনেদের রাজ্য অনেক সুন্দর হয়। রূপার কথায় পাশের রুম থেকে ওর বাবার কাশির আওয়াজ আসায় রূপা বললেন, বাবা বাবা মনে হয় জেগে গেছেন, আপনি চলে যান। আরে চিন্তা করো না, কিছু হবে না, তোমার বাবা বুঝতে পারবে না কিছু। রূপা বলে, না না, আপনি চলে যান প্লিজ। বাবার অনেক রাগ। তাছাড়া বাবা সত্যি সত্যি একটু আধটু কবিরাজি জানে। বাবা জানতে পারলে অনেক সমস্যা হবে, জান আপনি। রূপার কথায় হোসাইন জিন চলে গেল। ও চলে যাবার পর রূপা বেশ কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমানোর পরও দেখলেন একটা অজানা জায়গায় আর ওর পাশে হোসেন জিন বসে আছে। হোসেনকে দেখে রূপা বলল, আরে আপনি আপনি আমার স্বপ্নের মধ্যেও আসছেন? আচ্ছা, এটা কোন জায়গা, আমি কোথায়? রূপার কথায় হোসেন বলল, রূপা, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আমি তোমাকে ঘুমের মাঝে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি। কি? এটা সত্যি? স্বপ্ন না? না রূপা, স্বপ্ন না, সত্যি এটা। তোমার না ইচ্ছে ছিল জিন রাজ্য দেখার, তাই তো তোমাকে নিয়ে আসলাম। জিনের কথায় রূপা বলল, তাই বলে সত্যি সত্যি নিয়ে আসবেন? আমার তো ভয় করছে। আমাকে নিয়ে আসছেন, আমার মা বাবা খুঁজবেন আমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে সঠিক সময় রেখে আসা হবে। তুমি ভয় না পেয়ে আমাদের রাজ্যটা দেখো, দেখা হলে আমি রেখে আসবো। হোসেন জিনের কথায় রূপা বলল, এটা কোন জায়গা? জায়গাটা জঙ্গলের মতো কেন? তখন হোসেন বলল, হ্যাঁ, এটা আমাদের জিন রাজ্যের পুরনো জঙ্গল। আমরা বসে আছি পুরনো বিশাল একটা গাছের উপর। গাছের কথা শুনে রূপা বলল, এই পড়ে যাবো তো, আমাকে ধরুন, ভয় লাগছে। রূপার কথায় হোসেন বললেন, ভয় পেও না, আমি আছি না, তোমার কিছু হবে না। চলো, এখন আমার রাজ্যটা তোমাকে দেখিয়ে বাড়িতে রেখে আসবো। কথা মতো হোসেন রূপাকে তার রাজ্য ঘুরে দেখালো আর ওকে রাতেই বাড়িতে রেখে আসলেন। রূপাকে ঘরে রেখে যাবার পর রূপা দেখলেন তার দাদি তখনও ঘুমাচ্ছে। এই দেখে রূপা বুঝতে পারে তার দাদি কিছু বুঝেনি। এতক্ষণ যে ভয় পেয়েছিল সেই ভয় কমে গেছে। রূপা শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসছিল আর হোসেন জিনের কথা ভাবছিল। আসলেই জিন রাজ্য অনেক সুন্দর। তার এই স্বপ্ন যেভাবে এত তাড়াতাড়ি পূরণ হবে ও ভাবতে পারেনি। এসব মিষ্টি ভাবনার মাঝে কেটে যায় রাত। পরের দিন সকালে রূপা হোসেন জিনকে স্মরণ করে, কিন্তু ও আসে না। ও না আসায় রূপা চিন্তা করেন, কারণ হোসাইন তো বলেছে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ দিনের বেলা ও আসবে না, ও দিনের বেলা ওর রাজ্যে থাকে। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা রূপার দাদি রূপাকে বললেন, হে রূপা, চল আমার সাথে চল। দাদির কথায় রূপা বললেন, কোথায় যাব? তখন ওর দাদি বলল, খলিলের মেয়ে খাদিজা আছে না, ওর তো আজকে বিয়ে। এখন বিয়ের আগেই একটা ঘটনা ঘটছে, মেয়েটাকে জেনে ধরেছে। ও নাকি পাগলামি করছে। এখন উপায় না পেয়ে মেয়েটাকে বেঁধে রাখছে। সবাই ওদের বাড়িতে জড়ো হয়েছে। চল, আমরাও গিয়ে দেখে আসি। দাদির কথায় রূপারও ইচ্ছে হলো দেখার। তখন রূপা ওর দাদির সাথে চলে গেলেন সেই মেয়েটার বাড়িতে। সেখানে গিয়ে দেখলেন মোটামুটি অনেক লোকজন, আর মেয়েটাকে সত্যি সত্যি বেঁধে রাখা হয়েছে। এমন অবস্থায় একজন মেয়েটার বাবাকে বললেন, খলিল ভাই, এখন কি করবে? তোমার মেয়েকে কিছুক্ষণ পর বিয়ে করতে আসবে। এখন বরপক্ষ এসে যদি তোমার মেয়ের এমন অবস্থা দেখে, তো বিয়ে করবে? করবে না, বিয়ে তো ভেঙে যাবে। এখন কোনো একটা ব্যবস্থা করো, কোনো কবিরাজকে ডাকো।
ওনার কথায় মেয়েটার বাবা বললেন, আমাদের আশেপাশে তো তেমন কোনো কবিরাজ নেই, কবিরাজ আছে তো অনেক দূরে। তখন একজন রূপার বাবার কথা বললেন। উনি বললেন, রাজীব ভাই তো মোটামুটি কবিরাজই জানে, ওনাকে ডাকো। তখন উপায় না পেয়ে রূপার বাবাকে ডাকলেন। রূপার বাবাকে ডেকে সেখানে নিয়ে আসার পর রূপার বাবা বললেন, খলিল ভাই, খলিল ভাই, তোমার মেয়ের এমন অবস্থা, বড় কোনো কবিরাজ বা হুজুর ডাকতে পারোনি? রূপার বাবার কথায় উনি বললেন, সে সময় তো নেই, কিছুক্ষণ পর বর চলে আসবে, এদিকে আশেপাশে তুমি ছাড়া তো কোনো কবিরাজ নেই, এখন কি করব আমি, তুমি বলো। এখন তুমি আসছো, তুমি কিছু একটা করো। ওনার কথায় রূপার বাবা বললেন, আমি তো বড় মাপের কবিরাজ না, জানি না জিনটাকে ছাড়াতে পারবো কিনা, তবে উনি হাজির হয়ে কথা বললে দেখতে পারি। তুমি তোমার মেয়েকে আমার সামনে নিয়ে আসো। ওনার কথায় মেয়েটাকেই সামনে নিয়ে আসতে রূপার বাবা বুঝতে পারলেন মেয়েটার শরীরে জিনটা ভর করা আছে। জিনটা মেয়েটার শরীরে আছে বলে রূপার বাবা বললেন, এই কথা বল, কে তুই? ওনার কথায় প্রথমবার কোনো জবাব আসে না, তাই উনি আবার বলে, এই বল, কে তুই? এই মেয়েটাকে কেন ধরেছিস? রূপার বাবার কথাই এবার সেই জিনটা বলে ওঠে, আমি কে সেটা শুনে তোর লাভ নেই, তুমি আমার সাথে পারবি না, তুমি আমার সাথে পারবে না যে, তাই লাগতে আসবে না। তোমাকে সহ সবাইকে একটা কথা বলতে চাই, আমি এই মেয়েটাকে আগে থেকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। তাই ওর আজ বিয়ে হতে দিব না। আমার কাছে কেউ বাধা দিতে আসবে না। চলে যাও তুমি, তুমি চলে যাও, কোনো বাধা হয়ে দাঁড়াবে না এখানে। জিনটার কথায় রূপার বাবা বলল, আপনি জিনও মানুষ, আপনার সাথে ওর বিয়ে কিভাবে হয়? তাছাড়া আজ মেয়েটার বিয়ে, ওর বাবা গরিব মানুষ, এত স্বপ্ন নিয়ে মেয়েটার বিয়ে দিচ্ছে, আপনার কারণে সেই বিয়েটা ভেঙে যেতে দেওয়া যাবে? দয়া করে, দয়া করে আপনি বোঝার চেষ্টা করুন, বিয়েটা ভেঙে না যাক, আপনি ওকে ছেড়ে চলে যান, মেয়েটাকে বিয়ে হতে দিন। ওনার অনুরোধে সে জিনটা বলে, না, আমি ওকে ছেড়ে যাব না, ওর বিয়ে ভেঙে যাক, আমি তো এটাই চাই, আমি ওকে বিয়ে করব। জিনের কথাটা শুনে এবার রেগে গিয়ে রূপার বাবা বললেন, আপনি কি ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন? আপনাকে যা বলছি তাই করেন, একে ছেড়ে চলে যান, নইলে বন্দি হয়ে থাকতে হবে সারা জীবন। কি? হ্যাঁ, আমাকে বন্দি করবি? আমাকে হুমকি দেবার আগে নিজের কথা ভাব। শেষবারের মতো বললাম, চলে যা এখান থেকে, নইলে তোর সাথে তোর পরিবারের অবস্থাও শেষ করব। ওই জিনটার কথায় রূপার বাবা বুঝতে পারলেন সেই জিনটার সাথে উনি পারবেন না। কোনো উপায় না পেয়ে উনি সেখান থেকে চলে যাবে, এমন একটা সময় হঠাৎ মেয়েটার ভিতরে থাকা জিনটা চিৎকার করে বলতে লাগলেন, মাফ করো, আমি যাচ্ছি, চলে যাচ্ছি, আর কখনো আসবো না, মাফ করে দাও আমাকে, এখনই চলে যাচ্ছি, আমার অপরাধের জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। এই বলে সে জিন মেয়েটার শরীর থেকে চলে গেল। জিনটা চলে যাবার পর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে গেল। এদিকে তখন রূপার বাবা মেয়েটার জ্ঞান ফিরালেন, আর ওখানে দেখতে আসা গ্রামের সবাইকে বললেন, আপনারা সবাই এখন চলে যান, মেয়েটার একটু পর বিয়ে, পরিবেশটা শান্ত হোক। ওনার কথায় সবাই যার যার বাড়িতে চলে গেল। সবার মতো রূপা ওর দাদিও চলে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে রাতের খাবার শেষে শুয়ে পড়ল। শুয়ে পড়ার কিছুক্ষণ পর রূপার দাদি ঘুমিয়ে যাওয়ায় রূপা বুঝতে পারল হোসেন আসবে। ওর ভাবনা মতো সেটাই হলো। হোসেন জিন চলে আসলো রূপার কাছে। হোসেনকে দেখে রূপা বলল, সারাদিন কই ছিলা? জানো, জানো তোমার কথা অনেক ভেবেছিলাম। জানি না, কেন জানি তোমার কথা আমার ভাবতে অনেক ভালো লাগে। রূপার কথায় হোসেন জিন বলল, জিন ছাড়াতে দেখতে গিয়েছিলে বুঝি? রূপা বলে, হ্যাঁ হ্যাঁ, দেখতে গিয়েছিলাম তো, তুমি কিভাবে জানলা? তখন হোসেন বলল, আমি সব জানি, আর আমি তখন ওখানেই ছিলাম। ওই জিনটা যখন মেয়েটাকে ছেড়ে যাচ্ছিল না, যখন তোমার বাবাকে অপমান করছিল, তখন তোমার বাবার সম্মান ওই মেয়েটার কথা ভেবে আমি সেই জিনকে ধরতে যাই। তখন ও আমাকে দেখে ভয়ে আমার কাছে মাপছে, সেখান থেকে চলে যায়। ওহো তাই, তাই তো বলি, সেই জিনটা এইভাবে হঠাৎ করে মাপ চাচ্ছে কার কাছে? তাহলে তুমি ছিলা? হোসেন বলে, হ্যাঁ, আমি ছিলাম। আজ মেয়েটার বিয়ে। রূপা বলে, হ্যাঁ, মেয়েটার মতো আমারও একদিন বিয়ে হবে। হোসেন বলে, কার সাথে হবে, কখন হবে? রূপা বলে, তা তো জানি না। হোসেন বলে, আচ্ছা, আমার কথা ভাবো কেন, তোমার মন কি বলে? রূপা বলে, তোমার কথা ভাবতে না চাইলেও ভাবনায় চলে আসে। ওর কথা শুনে হোসেন বলল, তোমার এই ভাবনা সাধারণ কোনো ভাবনা না, তোমার এই ভাবনা আমাকে ভালোবাসার ভাবনা। যেমন আমি তোমাকে নিয়ে ভাবি, তোমাকে পছন্দ করিও ভালোবাসি। কি? তুমি আমাকে পছন্দ করে ভালোবাসো? হোসেন বলে, হ্যাঁ, এটাই সত্যি, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। কেন, তুমি বাসো না? রূপা বলে, না, আমি তো ভালোবাসি না। হোসেন বলে, সত্যি সত্যি আমাকে ভালোবাসা না? সত্যি ভালোবাসো না? তাহলে আমার কথা ভাবো কেন? রূপা বলে, ভাবলেই কি ভালোবাসা হয়? হোসেন বলে, সত্যি করে বলো, আমাকে পছন্দ না করলে এখনই চলে যাবো এখান থেকে। রূপা বলে, যাও, আমি তো পছন্দ করি না। যাও, চলে যাও,
যাবার আগে শুনে যাও, আমিও তোমাকে ভালোবাসি। রূপার কথায় হোসাইন অনেক খুশি হলো আর বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সত্যি আমাকে ভালোবাসো না। ওর কথায় রূপা বলল, প্রথম দেখায় তোমাকে ভালো লেগেছিল, কিন্তু বলার সাহস পাইনি। জানি না তোমার মাঝে কি মায়া আছে, যার কারণে যার কারণে আমার ব্রেকআপ হবার কষ্ট ভুলে তোমাকে ভালোবাসলাম। হোসাইন, আমি জানি না আমাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে, শুধু এটা জানি আমি তোমাকে ভুলতে চাই না। রূপার কথায় হোসেন বলল, সব ভালোবাসায় বাধা আসে, আমাদেরও আসবে, এতে ভয় পেও না। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি চলে যাই। রূপা রূপা বলে, এখনই যাবা? আরও কিছুক্ষণ থাকো। রূপার কথায় হোসাইন রূপার কাছে আসলো আর রূপার একটা হাত ধরল। রূপার হাত ধরায় পরেই রূপার আর কিছু মনে নেই। রূপার যখন হুঁশ আসে তখন সে দেখে হোসাইন ওকে বাইরে নিয়ে আসছে। নিজেকে বাইরে দেখে রূপা বলল, হোসাইন, আমাকে বাইরে নিয়ে আসছো? হোসাইন বললে, হ্যাঁ, তুমি না বললা আমাকে আর কিছুক্ষণ থাকতে, কথা বলতে, তাই তোমাকে আমার রাজ্যে নিয়ে আসলাম। এখন সারা রাত আমার সাথে থাকবে, কথা বলবে। সকাল হবার আগে আবার আমরা চলে যাব, আমি তোমাকে রেখে আসবো ওখানে। আর জানো, আজ একটা কাজ করবে, তুমি আমি দুজন মিলে, তুমি ভয় পাবে না তো? কি করবা যে ভয় পাবো? হোসেন বলে, আমার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব, তোমাকে আজ আমার প্রাসাদে নিয়ে যাব। কি বলো? না হোসাইন, আমার কেমন জানি ভয় ভয় করছে। তোমার মা বাবা আমাকে দেখে কিছু বলে যদি তখন? আরে কিছু বলবে না, তুমি একটু ভয় পেও না, দেখো ওরা তোমাকে কিছু বলবে না, চলো আমার সাথে চলো। হোসেনের কথা শুনে রূপার একটু একটু ভয় করলেও ওর সাথে চলে গেল ওদের প্রাসাদে। হোসাইন রূপাকে নিয়ে ওদের প্রাসাদে যাওয়ায় হোসাইনের মা বাবা রূপাকে দেখে বলল, মা রূপা, কেমন আছো? আমরা তো তোমারই অপেক্ষা করছিলাম, বসো মা। তুমি তো আমাদের রাজ্যে আমাদের প্রাসাদে প্রথমবার আসলে, আমাদের দেখে কি ভয় করছে তোমার? জানি, একটু একটু ভয় করছে, তুমি ভয় পেও না মা, আমরা জিনজাতি হলেও ভালো, তোমার কোনো ক্ষতি আমরা করব না, তুমি মানুষদের মতো করে আমাদের সাথে মিশবে। হোসাইনের মা বাবার কথায় রূপা একটু সাহস পেল আর ও ওদের সাথে কথা বলল। বেশ কিছুক্ষণ কথা বলার পর হোসাইনের বাবা বলল, হোসাইন, রূপাকে ঘরে নিয়ে যা আর খাবার খেতে দে। বাবার কথায় হোসাইন তাই করলেন। রূপাকে নিয়ে ওর ঘরে গেলেন। হোসাইনের ঘরটা অনেক সুন্দর, তাই রূপা মুগ্ধ হয়ে এই ঘরটা দেখছিলেন। এদিকে হোসাইন তখন রূপাকে বললেন, রূপা, তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে হোসাইন একটা দরজা দিয়ে চলে গেল। ও চলে যাবার কয়েক সেকেন্ড পর অন্য দরজা দিয়ে আবার হোসেন ঘরে ঢুকলো। হোসেনকে দেখে রূপা বলল, হোসাইন, তুমি না এই দরজাটা দিয়ে বের হলা, তাহলে এই পাশের দরজা দিয়ে এত তাড়াতাড়ি আসলে কিভাবে? রূপার কথায় হোসেন কিছু না বলে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এমন সময় রূপাকে অবাক করে দিয়ে হোসাইন খাবার নিয়ে রুমে ঢুকলো। মানে কিভাবে কি? রূপার সামনে একই চেহারা দুজন দাঁড়িয়ে আছে। এটা দেখে রূপা কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন খাবার হাতে হোসেন বললেন, কি অবাক হচ্ছ? আমরা যমজ ভাই, ও আমার ভাই হাসান, আমি হোসাইন, ও হাসান। তুমি চমকে গিয়েছিলে বুঝি? হোসানের কথায় রূপা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ও তাই বলো, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তোমরা যমজ ভাই। হাসান ভাই বসেন। তখন হাসান বললেন, না বসবো না। এই বলে হাসান হোসেনকে বলল, হোসাইন, এই তাহলে তোর স্বপ্নের নায়িকা, এই তাহলে তোর ভালো লাগা ভালোবাসা, যাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলি? হাসানের কথায় হোসাইন বলল, হ্যাঁ, এসে। তখন হাসান রূপার সাথে আরেকটু কথা বলে চলে গেল। এদিকে হাসান চলে যাওয়ার পর রূপা বলল, হোসাইন, তোমার ভাই কি বলল? আমাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলে মানে? আমি তোমার স্বপ্নের নায়িকা মানে? এখানে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তোমার মা বাবাও আমাকে ভালোভাবে চেনে। সত্যি করে বলো তো আসল কাহিনী কি? ওর কথায় হোসাইন বলল, ওসব কিছু না, নাও তুমি খাবার খেয়ে নাও। তখন রূপা বলল, না, আগে বলো, হোসাইন, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে সত্যিটা বলো। তখন হোসেন বলল, আসলে রূপা, আমাকে ভুল বুঝো না, আমি তোমার দাদার কোনো পরিচিত জিন নই। আমি তোমার পরিবারকে দেখেও রাখি না। আমরা দুই ভাই ঠিক করি আমরা একই দিনে বিয়ে করব। সেই অনুযায়ী আমরা মেয়ে দেখতে থাকি, মানে পরিদের। তো একদিন আমি বাবার কাছে অনুমতি নেই তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে যাবার জন্য। আমার কথায় বাবা আমাকে অনুমতি দেয় আর বলে সাবধানে ঘুরতে। আমি বাবার অনুমতি নিয়ে তোমাদের দুনিয়াতে ঘুরতে যাই। তোমাদের দুনিয়াতে ঘুরতে ঘুরতে আমি একটা গাছে বসে আরাম করছিলাম। তখন আমি তোমাকে প্রথম দেখি। আমি জানি না তুমি সেদিন সন্ধ্যাবেলা কোথা থেকে বাড়িতে ফিরছিলে। তোমাকে প্রথম দেখে ভালো লেগে যায় আমার, আর আমি তোমার পিছু নেই। আমি তোমার পিছু নিয়ে তোমার বাড়িতে যাই। তারপর আমি আমার রাজ্যে ফিরে আসি আর আমার মা বাবা ও ভাইকে তোমার কথা বলি। মা বাবাকে এটাও বলি তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো,
আমার মুখে এই কথা শুনে বাবা বলেন, হুসাইন, আমরা জিন। আমরা চাইলে কিছু কিছু বিষয় মানুষদের কাছে কিছু জিনিস জোর করে আদায় করে নিতে পারি, কিন্তু আমরা সেটা কখনো করব না। ওই মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে। এখন তুমি ওই মেয়ের সামনে যাবে না, ওকে তোমার ভালো লাগার কথাও বলবা না। যদি কখনো ওই মেয়েটা ওই ছেলেটার মাঝে ভালোবাসা শেষ হয়, সেদিন তুমি ওই মেয়েটার সামনে যাবে আর কথা বলবে। কিন্তু একটা কথা, তুমি কখনো মেয়েটাকে জোর করতে পারবে না। ও ইচ্ছে করে তোমাকে ভালোবাসলে তখন তুমি ওকে ভালোবাসতে পারবে, ওকে বিয়ে করতে পারবে। বাবার কথা মতো আমি তোমার কাছে যেতাম, কিন্তু তোমার সামনে যেতাম না। এভাবে অনেকদিন চলার পর সেই ছেলেটার সাথে তোমার ব্রেকআপ হয়, আর তুমি সেই দুঃখে বাগানে যাও ফাঁস দিয়ে মরতে। তুমি মরতে গেছো দেখে সেদিন আমি তোমার সামনে আসি, তোমাকে বোঝাই। তারপর থেকে তো তুমি সব জানো। হোসেনের কথায় রূপা অবাক হয়ে বলল, এত কাহিনী তুমি আমাকে বলতে পারতা। হোসেন বলল, সব কথা কি সবসময় বলা ঠিক? আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এটাই সত্যি রূপা। রূপা বলল, হুসাইন, আমিও তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। তুমি এতদিন আমার কাছে ওই কথাগুলো লুকিয়েছ, মিথ্যে বলেছ। ভবিষ্যতে আর কখনো মিথ্যে বলবে না, কেমন? হোসেন বলে, হ্যাঁ, তোমাকে কথা দিলাম, আর কখনো মিথ্যে বলবো না। এখন চলো, তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। হোসানের কথায় রূপা হোসানের মা বাবার কাছে বিদায় নিয়ে হোসানের সাথে ওর বাড়িতে চলে আসলো। রূপা বাড়িতে আসার পর হোসান ওর কাছে বিদায় নিয়ে চলে গেল। হোসান চলে যাবার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল। এদিকে কিছুক্ষণ পর ফজরের আজান হলো। আজান হতেই রূপার দাদি উঠে রূপাকে বলল, কিরে রূপা, দুদিন ধরে জানি কি হইছে, রাতে অনেক ঘুম হয়, এরকম তো আগে হয়নি। দাদির কথায় রূপা বুঝতে পারেন এটা তো হোসেনের কাজ। তবুও রূপা না বুঝার ভান করে বললেন, আমি কি জানি, আমার মনে হয় তোমার ইদানিং শরীর খারাপ, তাই গভীর ঘুম হয়। কে বলল শরীর খারাপ? আমার শরীর তো আল্লাহর রহমতে ঠিকই আছে। এই তো, ভালোই তো আমি। দাদির কথায় রূপা হেসে বলল, হ্যাঁ, তোমার শরীর তো অনেক ভালো, তোমাকে আরেকটা বিয়ে দিতে হবে। এবার যাও নামাজ পড়ো। রূপার কথায় ওর দাদি বলল, আমি একা পড়বো নাকি? উঠ, তুই নামাজ পড়বি না? রূপার দাদি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি পড়ো। রূপা দাদিকে এই কথাটা বলল। আমি পরের ওয়াক্ত থেকে পড়বো ইনশাল্লাহ। রূপার কথায় ও দাদি বলল, বড় হয়েছিস, এখন নামাজকে অবহেলা করিস না, পরের ওয়াক্ত থেকে পড়িস কিন্তু। কথাটা বলে ওর দাদি নামাজ পড়তে চলে গেল। সারাদিন জিনরাজ্যে থাকায় ঘুমাতে পারেনি রূপা, তাই চোখ দুটো বন্ধ হয়ে আসছে। দাদি চলে যাওয়ায় রূপা ঘুমিয়ে পড়ল। রূপা ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ও দাদির ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে রূপা হাত মুখ ধুয়ে মা বাবা ও দাদির সাথে খাবার খেতে থাকে। খাবার সময় রূপার দাদি বলে, বাবা রাজীব, রূপা তো বেশ বড় হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে, তুই কি বলিস? মায়ের কথায় রূপার বাবা বললেন, মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। আমিও কিছুদিন ধরে কথাটা ভাবছি, দেখি এখন থেকে ভালো কোনো প্রস্তাব আসলে আর পছন্দ হলে বিয়ে দিয়ে দিব। বাবার কথায় রূপা তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে চলে গেল। বাবার মুখে বিয়ের কথা শুনতেই রূপা হোসানের কথা মনে পড়ল। রূপা যে হোসেনকে অনেক ভালোবাসে। মা বাবা বিয়ের কথা বলছে, ভালো কোনো ছেলে পেলে তো বিয়ে দিয়ে দিবে। এসব চিন্তায় দিনটা কেটে গেল। রোজ রাতের মতো সেই রাতেও রূপার দাদি ঘুমিয়ে যাওয়ায় হোসেন রূপার কাছে আসে। হোসেন আসায় রূপা মন খারাপ করে বলে, হোসাইন, আমার অনেক মন খারাপ জানো। আজ আজ বাবা আমার বিয়ের বিষয় নিয়ে কথা বলছে। বাবা বলছে ভালো ছেলে পেলে আমাকে বিয়ে দিয়ে দিবে। রূপার কথায় হোসেন বলল, এই জন্য মন খারাপ করছো? তোমাকে তো এখনই বিয়ে দিবে না, ছেলে দেখবে, তারপর না হয় বিয়ের কথা বলবে। তুমি চিন্তা করো না, তার আগে তোমার আমার বিয়ে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, একটা জায়গায় যাব। কোথায় যাব হুসাইন? রূপার কথায় হোসেন বলল, আমার ভাই হাসানের জন্য মেয়ে দেখতে। মেয়ে বলতে ও মানুষ না, পরী। ওর বিয়ের জন্য পরী মেয়ে দেখতে যাব। যদি পছন্দ হয় তো মা বাবা আমাকেও হাসানকে একসাথে একই দিনে বিয়ে দিবে। হোসেনের কথায় রূপার একটু ভয় করলেও ও চলে গেল। হোসেন রূপাকে নিয়ে গেল জিন রাজ্যে। সেখানে যাবার পর হোসেন, রূপা, হাসান ও ওদের মা বাবা সবাই গেলেন মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাওয়ার পর রূপা দেখলেন মেয়েটা ভীষণ সুন্দরী। পরী বলে কথা, সুন্দরী তো হবেই। সেখানে যাওয়ার পর সবার সেই মেয়েটাকে পছন্দ হয়। ওকে পছন্দ হওয়ায় হোসেনের মা বাবা সেই পরীর মা বাবার সাথে কথা বলে আর ঠিক করে সেদিন থেকে 7 দিন পর ওদের বিয়ে হবে। এরকম কথাবার্তা বলে ওরা চলে আসে তাদের প্রাসাদে। সবাই প্রাসাদে এসে হোসেনের বাবা রূপাকে উদ্দেশ্য করে বলে, মা রূপা, তুমি তো সবই শুনলা দেখলা, আমি আমার ছেলে হাসানের বিয়ে ঠিক করলাম। আজ থেকে 7 দিন পর হাসানের বিয়ে হবে। শুধু হাসান না, সেদিন হাসানের সাথে বিয়ে হবে তোমার আর হোসেনেরও। আমার 2 ছেলের বিয়ে হবে একই দিনে। ওনার মুখে কথাটা শুনে রূপা কিছু না বলে চুপ করে রইলেন।
এদিকে হোসেন তখন রূপাকে নিয়ে তার ঘরে গেল। ঘরে গিয়ে বললেন, রূপা, তোমার আমার 7 দিন পর বিয়ে, তুমি খুশি হওনি? হোসেনের কথা জবাবে রূপা বলল, খুশি তো হয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি তোমার আমার বিয়ে হবে ভাবতেই পারিনি। আমার বাবা অনেক রাগী মানুষ। তোমার পরিবার তো আমাকে মেনে নিল, আমার পরিবার তোমাকে মেনে নিবে কিনা এটাই চিন্তা করছি।